দেখুন ব্রেস্ট ক্যান্সারের রেডিয়েশন দেওয়ার পরে দেখুন কিভাবে ভাগ শুরু হয়েছে। এবং রিমেম্বার যে রেডিয়েশন আলসারের কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছুতে গ্রাফটিং করার পরে এগুলো দেখা যায়। এবার দেখুন আমরা এইটাতে প্রথম দেখুন কিভাবে রেডিয়েশন হতে পারে ব্রেস্ট আলসারের পরে, ব্রেস্টের রেডিয়েশনের পরে। এবং এবার দেখুন আমাদের হোমিওপ্যাথি ওষুধে কিভাবে কাজ করবে, শুধু ফটো করে দেখুন। লাস্ট না অনেকগুলো সিরিয়াল আছে। দেখুন কিভাবে হোমিওপ্যাথি ওষুধে আস্তে আস্তে আলসারটা কমে গেল। এগুলো কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক, কোনো ট্রপিক্যাল অ্যান্টিবায়োটিক বা এতে কাজ করছে না। এগুলো সম্ভব। এটা কোনো হোমিওপ্যাথি বিশ্বাস করে প্রত্যেকটা কেসই আলাদা। একটা জিনিস জেনে রাখবেন, ক্যান্সার হোক আর সর্দি কাশি হোক, আমরা যতক্ষণ পর্যন্ত না তার মানসিক লক্ষণটাকে না নিতে পারি, অর্থাৎ মনকে কিন্তু আপনাকে নিতেই হবে। রাগ, ক্ষোভ, দুঃখ। আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি দেখেছি, আমি যখন প্রথম ক্যান্সার নিয়ে কাজ করি, আমি তখন এনআইতে চাকরি করি। একজন মুসলমান ভদ্রলোক, গামছা পরা, একদম অনেস্টলি বলছি, গামছা পরা ভদ্রলোক, তার ছেলে কিন্তু তিনি ম্যাজিস্ট্রেট। তা উনি সে গাড়ি নিয়ে এসেছেন, লুঙ্গি পরা, খালি গায়ে ভদ্রলোকে ভর্তি করেছেন। আমাকে উনি বললেন, ডক্টর সরকার, সাসান স্যার, ইজ মাই ফাদার। এবং ভদ্র মহিলাও ডব্লিউবিসিএস অফিসার, মানে ওয়াইফ। বাবা কিন্তু একদম যাকে বলে সেই নিরানি নিয়ে কাজ করা আর কি, গ্রামের মুসলমান। তা আমাকে বলছে, বাবা কিন্তু জানে না বাবার ক্যান্সার হয়েছে, কিন্তু বলবেন না কিন্তু। ঠিক আছে, কেস টেস্ট নিলাম। আমার মনে আছে এখনো, ভদ্রলোকের কাছে আমি প্রথম, মানে তিনি বোধহয় আমার প্রথম দীক্ষাগুরু বলতে হবে আর কি, যার কাছে আমি মানসিক লক্ষণ শিখলাম। আমার বললো, অখকা আমার পোলা কি কইল? আমার পোলাটা কইল কি, যে আমার ক্যান্সার হয়েছে, সেটা জানো তুমি না পাও না। হায় আল্লাহ, মানে আমি তো তখন মাথার থেকে পড়েছি। দেখুন এই যে, তা বাবা তুমি কইলা না কেন? ও যেন কোনো চিন্তা না করে, দুশ্চিন্তা না করে। আল্লাহ জীবন দিছে, আল্লাহই জীবন নিব। দেখুন, আল্লাহ জীবন দিছে, আল্লাহই জীবন নিব। তার জন্য ওর তো চিন্তা করার কারণ কি আছে? দেখুন, সাধারণত একটা গ্রামের লোক, অশিক্ষিত আমরা যাকে মনে করি, কারণ আজকাল দেখলাম গভর্নমেন্ট হঠাৎ খুব সদয় হয়েছে যে হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের অ্যালোপ্যাথি শিখাতে হবে 3 মাসে। কারণ কি, গ্রামের লোকেরা চিকিৎসা পাচ্ছে না। গ্রামের লোকেরা চিকিৎসা পাচ্ছে না, সেই জন্য হোমিওপ্যাথি বাদ দিয়ে 3 মাসে, 5 বছরে হোমিওপ্যাথি শেখে নাই, 2 মাসে অ্যালোপ্যাথি সব শিখে। শিখে নিয়ে গ্রামের লোকের উপকার করবে। তা অত উপকার করার কাম নাই, কারণ গ্রামের লোক, আমি গ্রামে প্র্যাকটিস করি, গ্রামের লোক অত বোকা না যে অ্যালোপ্যাথি ডাক্তার থুইয়া হোমিওপ্যাথির কাছে অ্যালোপ্যাথি ওষুধ খাইতে যাইব। দেখুন, সেই আমার প্রথম হলো যে ইসোফেজিয়াল ক্যান্সার, স্টমাক ক্যান্সার ভদ্রলোকের, কিন্তু এই যে বিশ্বাস, সে আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, পরমাত্মা বলুন, প্রকৃতি বলুন, যে আমি মৃত্যুকে, মৃত্যু এবং জন্ম দুটোই আমার কাছে সত্যগুলো। জীবনের এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মরণের এত ভালোবাসিব নিশ্চয়। এটা মুখে বলা সোজা, কিন্তু এটা মনের উপলব্ধিতে এটা আনা খুব কঠিন। কিন্তু সেই ভদ্রলোক আমাকে পেয়েছে। কেন্টের রেপার্টারি খুঁজতে লাগলাম যে এই রূপটি ক্যান্সারের সঙ্গে কোথায় আছে। কারণ ক্যান্সার হলেই আমরা সবাইকে বলি, বাবারে কইবা না, মারে কইও না, পোলাডারে কইও না যে ক্যান্সার হয়েছে। কিন্তু না, দেখবেন ক্যান্সার করার সঙ্গে সঙ্গে দেখবেন মানসিক কত পরিবর্তন হতে পারে। ডাক্তারবাবু আমাকে বাঁচাতে দিন, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচাতে দিন, বা আমাকে বাঁচান ডাক্তারবাবু। ক্লিনিকে চিন্তা করে দেখুন যে কত পার্সোনালিটি আছে, আমাকে বাঁচান। আরেকজনে বলে, ডাক্তারবাবু আমার মেয়েটা ছোট, যে তারপর ডাক্তারবাবু আমার মেয়ে দুটোকে বাঁচান, আমার ছেলে এবং মেয়েটা ছোট ডাক্তারবাবু, ওদের জন্য আমাদের 2-3 বছর বাঁচিয়ে রাখুন। দেখুন কিভাবে মানসিক লক্ষণগুলো পাল্টে যায়। যদি আপনারা যারা হোমিওপ্যাথি চিকিৎসক আছেন, এই জিনিসটাকে নজর দেবেন, এবং এই জিনিসটাকে যত নজর দেবেন দেখবেন তত ভালো হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন। যে ইন্ডিভিজুয়ালাইজেশন, যে মনকে করে লাভ নেই, আপনাকে দিতে হবে। আরেকজনে বলছে কি, ডাক্তারবাবু
ক্যান্সার, ও তো ঠিক আছে ডাক্তার, ও আমার বিশ্বাস হয় না, আমার ক্যান্সার হয়েছে আমার বিশ্বাস হয় না। এবং বিশেষ করে দেখবেন যারা স্মোকিং করে, আপনি বলছেন স্মোকিং, ইমিডিয়েটলি স্টপ স্মোকিং, ইমিডিয়েটলি স্টপ স্মোকিং। বিড়ি বন্ধ করেছেন? না ডাক্তারবাবু, ধর মশাই বাদ দেন তো মশাই, খেয়ে তো তুই তোর করে ডাক্তার মশাই কথা বলে গ্রামের দিকে দেখেছি, ও আমার ক্যান্সার কিছু হয় না। তাহলে বোঝানোই যাবে না যে তার ক্যান্সার হয়েছে। এগুলো ভালো করে লক্ষ্য করুন, দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে মেডিসিন আলাদা আসবে, আসতে বাধ্য। এই জন্যই হোমিওপ্যাথি টিকে আছে, এছাড়া কিন্তু হোমিওপ্যাথির কোনো নেই। এবার দেখুন, আমি ওই যে আমার বন্ধুবর কি বললেন যে কুইজ, কিসের কুইজ? আমি নিজেই তো ম্যাথমেটিকে জানি, আমি কেন কুইজ করবো? এবার বলুন তো, এবার দেখা যাক আমরা আলোচনা করি। আমি সকালে তখনই বলেছি যে সেমিনারটা কিন্তু প্রত্যেকের, যে ওই যে ভদ্রলোক বললেন, মুসলিম ভদ্রলোক, যে আল্লাহ প্রাণ দিয়েছে, আল্লাহ জীবন দেবে, ওটা যেদিন হবে সেদিন হবে। তুমি ওষুধ দাও, যা হবার হবে, যা হবার হবে। আমরা কি মেডিসিন দিতে পারি? দেখুন, দুই একটা মেডিসিন আমরা শিখে আমরা দেখাবো, অনেকগুলো কেস দেখাবো। দেখুন শুধু মানসিক লক্ষণের পরে কিভাবে আমরা ক্যান্সার কোষগুলো টার্ন হচ্ছে, অর্থাৎ মন এবং দেহ, এটাকে আপনি বিচ্ছিন্ন করলে ক্যান্সার চিকিৎসা বলেন আর সর্দি কাশি বলেন, কোনোটাই কিছু করতে পারবেন না। দুটোকেই নিতে হবে, তাহলেই আইডিয়াল হোমিওপ্যাথি হবে। ফিজিক্যাল নেব, জেনারেল নেব, মডালিটি নেব, সবগুলো নেব, তার সঙ্গে ওদিকে মানসিক লক্ষণগুলো নেবার চেষ্টা করবো। সব ক্ষেত্রে হয়তো পাবো না, কিন্তু যদি পান, দেখবেন আপনি 100% শিওর whether it is কাফ or ক্যান্সার, রেজাল্ট এন্ড পজিটিভ রেজাল্ট ইজ এ মাস্ট। আমরা দেখাবো, কয়েকটা কেস দেখাচ্ছি কি রূপরেখ নেওয়া যেতে পারে বা কি আমরা দিতে পারি। দেখুন, যখনই ডাক্তারবাবু আমার মেয়েকে, আমার ছেলে মেয়ে মুখ চেয়ে আমাকে 2 বছর বাঁচিয়ে দিন, দেখুন এনজাইটি ফর আদার্স, দেখুন পপুলাস খুব ভালো আছে। আমি বলছি অন্যান্য মেডিসিনসও আছে, অন্যান্য অনেক মেডিসিন আছে, কিন্তু পপুলাসের কথা চিন্তা করবেন, প্রোভাইডেড আদার সিম্পটমস আছে। কারণ কি, পপুলাসের ক্ষেত্রে আমি বলছি, এর গল্প করে করেই বলা যেতে পারে। অর্থাৎ শুধু একটা কথা জিজ্ঞাসা করুন যে আচ্ছা মা, সাধারণত মেয়েরাই আক্রান্ত হয় বা ছেলেরা, রেগে গেলে আপনি কি করেন? বা অপমানিত হলে, অপমানটা তো স্বাভাবিক। আর আজকের দিনে মানে সাজবি কবি বহুথি, মানে যখনই বিয়ের পরে যখন শাশুড়ি এবং ডটার ইন লর যে গন্ডগোল, এটা অনেক ক্ষেত্রেই, বহু ক্ষেত্রে ক্যান্সারকে নিয়ে আসে আমাদের সমাজে। আর একটা জিনিসকে নিয়ে আসে, সেটা শুনলে খুব হাসবেন। আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা যেগুলো দেখেছি, আমরা কয়েকটা কেস প্রেজেন্ট করবো। দেখুন, মানসিক আঘাত, যেমন ওই মেয়েটার ক্ষেত্রে মানসিক আঘাতটা হচ্ছে, এটা যেমন বলছি এম্বারাসমেন্ট, লজ্জা। তেমনি আরো ক্ষেত্রে দেখুন অবদমিত চাহিদা। ইংলিশের প্রথম কথাই হচ্ছে ডিজায়ার এন্ড অ্যাচিভমেন্টের মধ্যে একটা বিশাল গ্যাপ। আমার যেটা চাহিদা সেটা প্রাপ্তি হচ্ছে না, সেই জন্য আমার শরীর মন হোস্টাই। এই মুহূর্তে আমরা একটা কেস দেখাতে পারি, কিচ্ছু না, ভদ্রলোকের পিএসএ 290, যেখানে 4 বা 10 যাই যেটাই বলে দেখানো মেলিগন্যান্সি, কেন তখন আমি বলে দিচ্ছি। কেসটা যখন টেক করেছি, তিনি মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, তিনি মানে গত সরকারের মানে একজন পার্টির একজন খুব নাম করা লোক, আমি ইচ্ছা করি নামটা বলছি না আর কি। তখন কেস যখন টেক করেছি, তখন দেখা যাচ্ছে তার 2 মেয়ে। দেখুন, সরকারের পতন, 2 মেয়ে, বিশেষ করে আপনি একটা মনে রাখবেন 2D 3D 4D 5D, যত ডটারের সংখ্যা, লাস্ট ডটারকে ইগনেশিয়া অবশ্যই দেবেন। আর বাবা মা যদি সমস্ত রকম প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন নরমাল, অথচ রোগে ভুগছে, ইগনেশিয়া। অর্থাৎ অবদমিত চাহিদা যে আমার একটা সন্তান ছেলে হোক। এটা হচ্ছে আমি আমার সোসাইটিতে বলছি, যদি কোনো নর্থ ইস্টে কাজ করেন, তাহলে যত ছেলের সংখ্যা হবে তত ইগনেশিয়ার মাত্রাও বেড়ে যাবে। 2 ছেলে হলে ইগনেশিয়া 10M, 3 ছেলে হলে ইগনেশিয়া CM, 4-5 ছেলে মেয়ে, কারণ ওখানে একটা মাতৃতান্ত্রিক। আর এখানে যত মেয়ের সংখ্যা বাড়বে তত ইগনেশিয়ারও মাত্রা বাড়বে।
যদি 5টা মেয়ে হয় তাহলে সিএম সকাল বিকাল 50 ফোঁটা করে দিনে 2 বার করে 3 মাস দেবেন, তারপরে অন্য ওষুধ দেবেন। এটা হাসির কথা নয়, এটা আমাদের সমাজ এখন পর্যন্ত ছেলে মেয়ের মধ্যে যে প্রভেদটাকে রেখেছে, সেটা আমাদের সমাজে, ভারতবর্ষে বা বাংলাদেশের সমাজের ভিতরে এখনো মহিলাদের পুরোপুরি মানে কি বলবো, ছেলে সন্তানের পাশাপাশি রাখার মতো মানসিকতা গড়ে ওঠেনি। সেই জন্যই 2 মেয়ের পরেও আবার দেখা যাচ্ছে কি, এবং 2 মেয়ের পরে যখন 3 মেয়ে হয়েছে, তার যখন গ্যাপটা যদি দেখা যায় 5-6 বছর বেশি হয়ে গেছে, তাকে ইংলিশেই দেবে। ইচ্ছা ছিল পোলা হইব, পোলা হইব, এবং তার পরবর্তীকালে তার হাইপারটেনশন, কিডনি ডিজিজ, ক্যান্সার, অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো একটা আরো একটা হতে পারে যদি জয়েন্ট ফ্যামিলি হয়, তার মানে মেয়ে, আমার বোনের 2 ছেলে, বড়দার 1 ছেলে 1 মেয়ে, আমার 2 মাইয়া, সেক্ষেত্রে ইগনিশিয়ার পরিবর্তে ল্যাকেসিসও আইলেও আইতে পারে, কারণ জেলাসিটা তখন বেশি হয়ে দাঁড়ায়। অতএব কিভাবে কি লক্ষণ নেবেন সেগুলো কিন্তু চেষ্টা করুন, যে মানসিক লক্ষণগুলো আমরা যে হাসতে হাসতে বলছি না, একটু হাসার চেষ্টা করবেন, নাহলে ক্যান্সারের মাত্রা বেড়ে যাবে। হ্যাঁ, না হাসা না কান্না দুটোই খুব বিপদ। এবং যতই আমরা বলি না কেন, দুঃখে নিরুদ্বিগ্ন মনা, সুখে সুবিগত স্পৃহ, বীত রাগ ভয় ক্রোধ সো স্থিতদি উচ্চতে। স্থিতদি হওয়া তো সহজ ব্যাপার নয়। রাগ, দুঃখ, ক্রোধ সবকিছুর উপরে ওঠা এত সহজ? অসম্ভব। এবার বলি যে আমাদের সুবিধাটা কোথায়। আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট করতে গিয়ে যখনই অধিকাংশ ক্ষেত্রে এখন আমরা সেই বিশ্বাসযোগ্যতা পাইনি যে বলবো যে ক্যান্সার কি করুন, শুধু হোমিওপ্যাথি করুন। তবে হ্যাঁ, প্রচুর রোগী পাচ্ছি এখন, আমরা নিশ্চয়ই পাচ্ছি। কিন্তু যদি দেখেন যে হ্যাঁ, পারিবারিক দিকে যেটা বলছি, বড় আঘাত আসবে। কারণ আপনি প্রথমেই জানবেন ভেলোরে ছুটবেন, প্রথমেই ছুটবেন আপনি টাটা সেন্টারে, প্রথমেই ছুটবেন একদম সোজা এতে ধীরুভাই আম্বানিতে, লীলাবতীতে, জানি আমরা এগুলো প্রচুর কিছু পাই আর কি। এই সমস্ত একটা জিনিস জেনে রাখুন, যতই অর্থ খরচ করুন না কেন, ধনটাও যায়, প্রাণটাও যায় অধিকাংশ ক্ষেত্রে। আমি বলছি না এক্সেপশন, সেটা খুব কঠিন, এক্সেপশন গুলো হয়। ভারতবর্ষে আমরা যদি 1950 সাল, 1947 সালকে নয়, 1950 সালকে যদি আমরা ডাটা ধরি, মানে জিরো বেস ধরি, তখন কেমোথেরাপির খরচ যদি ধরি 1 টাকা, এখন 2017 সালে কেমোথেরাপির খরচ হচ্ছে 724 টাকার মতো, অর্থাৎ 700 গুণের বেশি বেড়ে গেছে। জেনে রাখুন, সেই সময়ও ক্যান্সার সারানোর কথা, অর্থাৎ 5 বছর বেঁচে থাকার জন্য যে টার্গেট বলা হতো, যে 5 বছর বেঁচে থাকলে ক্যান্সার সেরে গেছে বলা হতো, এখনো সেটাই বলা হয়। এবং স্ট্যাটিস্টিক্স বলছে 2-4টে ক্যান্সার ছাড়া, অর্থাৎ সলিড টিউমার, বাচ্চাদের লিউকিমিয়া, হ্যাঁ, এবং আর 2-1টা ক্যান্সার ছাড়া এখনো দেখা যাচ্ছে যে ওই 700 গুণ বেড়ে যাওয়ার পরেও আগেও লাইফ স্প্যান, মানে 23-24 জন 5 বছরের বেশি বেঁচে থাকতো, এখনো 23-24 জনই এখন ওই একটু একটু বেড়েছে। মানে ধরেন বলা হচ্ছে, এখন দেখুন পেপারে দেখেছেন যে 28% থেকে 30% রোগী 5 বছরের বেশি বেঁচে থাকে, কিন্তু খরচটা কিন্তু 700 গুণ বেড়ে গেছে। আর একটা কথা, সেটা শুনলেও হাসি পাবে আপনাদের, যে chemotherapy is the second largest profitable industry in the world after petrochemical complex. Petrochemical complex অর্থাৎ অনিল আম্বানিদের পরে ক্যান্সারের যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, তারা হচ্ছে সেকেন্ড প্রফিট মেকার ইন দ্য ওয়ার্ল্ড। একটা কেমোথেরাপি কেন 80,000, 70,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দাম দেবে, এর কিন্তু কোনো যুক্তি নেই। জিন থেরাপি, লেটেস্ট জিন, খুব ভালো কথা, কিন্তু জিনে দেখা যাচ্ছে যে 10-15% ক্ষেত্রে 5 বছরের উপর বেঁচে থাকে, কিন্তু সেটাকে এমন ভাবে ড্রামিং করা হচ্ছে যেন যদি জিন পাল্টে দিলেই আপনার সমস্ত রোগ সেরে যাবে। এবার দেখা যায় যে জিন থিওরিটা কতটা সত্যি। ছোটবেলায় আপনারা প্রত্যেকেই ওই ইট নিয়ে খেলেছেন,
8খানা 9খানা ইট পাশা মানে একের পর এক রেখেছেন, ওই পিছনেরটায় ধাক্কা দিয়েছেন, ওই লাস্টেরটা পড়ে গেছে। তা আমাদের এই শরীরটাকে যদি ঠিক এইভাবে নেন, চিন্তা, চেতনা, খাদ্য, পেট্রোকেমিক্যাল, সিগারেট খেতে খেতে একদিনে ক্যান্সার হবে না, খাদ্যাভ্যাস, পরিবেশ, এরকম প্রত্যেকটা ইটকে সাজান। তার পরবর্তীকালে দেখা যাবে ওই ইটগুলো 9 নাম্বার ইট, মানে কোষের যে চারিপাশে যে আমরা কোষ মেমব্রেন, অর্থাৎ কোষ ঝিল্লিকা, কোষের যে চারিপাশে যে একটা বেরিয়ার রয়েছে, কোষ মেমব্রেন, ওইখানে প্রথম সে আঘাত আনবে। এবার বলবে কি, ওই ভিতরে সোডিয়াম পটাশিয়াম যেতে দেব না, এটা যেতে দেব, ওটা যেতে দেব না। তাহলে কি হলো, ভিতরের যে পরিবেশ, সেই পরিবেশে গন্ডগোল শুরু হলো। তারপরে নিউক্লিয়াসে গন্ডগোল শুরু হলো, তারপরে গিয়ে জিনের গন্ডগোল শুরু হলো। কিন্তু আমরা বদনাম দিচ্ছি, হ্যাঁ, কেষ্টা বেটাই চোখ, ওই জিনকে বদনাম দিচ্ছি। কিন্তু জিনকেও পরিবর্তন করলেও তার আগে ইট টেকস ডিকেডস। দেখুন, যে কোনো প্যাথোলজি বইতে লেখা রয়েছে ইট মে টেক ডিকেডস, অর্থাৎ বহু দশক, 10 বছর 20 বছর আগের থেকে আপনার শারীরবৃত্তীয় পরিবর্তন হতে হতে পরবর্তীকালে ওই কেষ্টা বেটাই চোর ওই জিনটাকে ধরবে, জিনটাকে পাল্টালেই হয়ে যাবে। কিছুদিন আগে আপনারা সবাই পেপারে দেখেছেন, আমি আর নাম বলছি না, ভদ্রমহিলা সিনেমা আর্টিস্ট, তিনি নিজের ব্রেস্টটাকেই কেটে ফেলেছেন। তার তার ক্যান্সারে জিন পেয়েছে, ব্রেস্ট কেটে ফেলেছে, তাহলে ক্যান্সার হবে না। তাহলে মাথায় যদি ক্যান্সারে, তাহলে মাথাটা কেটে ফেলা ভালো প্রিভেন্টিভ হিসাবে। এবং সেটা খুব মানে বড়াই করে লেখা হয়েছে যে এই ভদ্রমহিলা ব্রেস্ট কেটে ফেলেছে, তাহলে তার ক্যান্সার হবে। তাহলে মাথাটা কেটে ফেলো, হ্যাঁ, তাহলে মাথায় টিউমার হবে না। মানে অর্থাৎ সংবাদ বা মিডিয়া, নাইকাস তো হইবাস, প্রত্যেকদিন পেপারে দেখবেন এইটাই লেটেস্ট ক্যান্সারের, এইটাই লেটেস্ট। কিন্তু কতটা মারবেন সেটাকে বিচার করুন। মারতে মারতে এই পৃথিবীটা শুধু আপনার জন্য নয়, এখানে মানে আনুবীক্ষণিক কোষ, রোগ, দুঃখ, অনুভূতি, সমস্ত পশু পাখি সবকিছুই থাকবে, তাদের নিয়েই বিপুল বৈঠক। মেরে কিছু কিছু সময় মারতে হতে পারে, কিন্তু মারার পরেও আপনাকে রিপেয়ারের দায়িত্ব আপনাকেই নিতে হবে, তাহলেই দেখবেন সুস্থ জীবন যাপন করবেন। এবার দেখা যাক যে আমরা একটা দেখুন যে কত হোমিওপ্যাথি, পয়সা খরচ করিস, বাপরে পয়সা খরচ করিস না দেখাই তুই হোমিওপ্যাথি করাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, দেখা যায় পয়সা খরচ না করার পরেও দেখা যায় কি হয়, তাহলে আরো ভালো হয়। এই কেসটা খুব মানে দেখবেন যে হোমিওপ্যাথি কি করতে পারে। শোনা যাচ্ছে আমার গলা? দেখুন, এই ভদ্রলোক একজন বিচারপতির বাবা। যেহেতু বিচারপতি বুঝতেই পারছেন মোটামুটি যোগীয় গুণ বা অনেক কিছু করতে পারেন, উনি প্রথমেই অর্থাৎ যোগাযোগ করেছেন বাবার যখন ক্যান্সার ধরা পড়েছে, গলার ক্যান্সার, কি এপিগ্লোটিসের ক্যান্সার, যেমন বুঝতেই পারছেন কথা বলতে পারবে না, ভোকাল পার্টে ক্যান্সার হয়েছে, তো জল খেতে পারছে না, ভাত খেতে পারছে না, কি অবস্থা। উনি প্রথমেই যোগাযোগ করেছেন যুবরাজ সিং এর, যিনি অপারেশন করেছিলেন আর কি, সেই ভদ্রলোকের। উনি সমস্ত আমি দেখার রিপোর্টগুলো পাঠাচ্ছি, রিপোর্টগুলো বললেন, তারপর বলছে যে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন। তো উনি খুব সুন্দর বলেছেন যে অ্যাজ অ্যান অনকোলজিস্ট, হ্যাঁ, I advise for operation, and as a friend I am telling nothing will happen because poor prognosis. তারপরে যাই হোক, মানে হোমিওপ্যাথির মাধ্যমে দেখুন, এবার ভালো করে লক্ষ্য রাখুন হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার পরে কি হতে পারে। দেখুন এইখানটা হঠাৎ দেখা গেল ওটা ভিতরে ছিল। আমরা যারা হোমিওপ্যাথি চিকিৎসক আমরা সবাই জানি যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে কি হয়, আরোগ্যের লক্ষণ হিসাবে আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড, হ্যাঁ, ইনওয়ার্ড টু আউটওয়ার্ড, হ্যাঁ, ইম্পর্টেন্ট অর্গান টু লেস ইম্পর্টেন্ট অর্গান, রোগগুলো অর্থাৎ মাথা থেকে আপনার যদি একজিমা হয় সারা শরীরে, দেখা যাবে মাথা থেকে সারা যদি শুরু হয় বুঝবেন যে হোমিওপ্যাথি ওষুধ ঠিক হয়েছে। যদি ক্যান থেকে সারা শুরু হয় বুঝবেন যে হোমিওপ্যাথি ডাক্তার ঠিক মতো ওষুধ দিতে পারেননি। হ্যাঁ, ডাক্তারবাবু কি ওষুধ দিয়েছেন, কোনো কাজ করে না, পড়ে গেলাম, কি হয়েছে, দেখেন না আঙুলের ব্যথা, আপনার পেটের ব্যথা কেমন আছে, না পেটের ব্যথা ভালো আছে, বুঝতে হবে। এবার মানে শুধু জল দিতে হবে ডাক্তারবাবু, হ্যাঁ, ওই শরীরে ওষুধ দেন গন্ডগোল হয়ে যাবে, হ্যাঁ, অন্য নামে দেবেন, প্লাসিবো দেন, রুড্রাপ দেন, বা হ্যাঁ, NIS 30 দেন, হ্যাঁ,
বা ডক্টর কিরিটি সাহা 30 এরকম কিছু একটা করে অন্য কিছু লিখে দিতে হবে, কারণ আজকে সবাই রূপনাম জানে। হ্যাঁ, রূপনামের বদলে অন্য কিছু দিতে হবে, কিন্তু ওই সময় যদি ওষুধ প্রয়োগ করেন সেটা ভুল হবে। এবার দেখা যাক, দেখুন ওষুধ দেওয়ার পরে দেখুন এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন কি হচ্ছে। নেক্সট দেখুন, নেক্সট দেখুন পাকা জায়গাটা এসে গেছে। নেক্সট 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 দেখুন এবার পুরোটা দেখুন কিভাবে। এই অবস্থায় হোমিওপ্যাথি ওষুধে ধরে রাখা খুব কঠিন। না হোমিওপ্যাথি ডাক্তার বাবুরা, না অ্যালোপ্যাথি ডাক্তার বাবুরা, না পেশেন্ট পার্টি করে ফর্সে গিয়ে দেখো ভালো হয়ে গেছে পুরোটা। দেখা যাক নেক্সট দেখুন, দেখুন অটোমেটিক সার্জারি, হ্যাঁ ট্রাকিওস্টোমি। কিন্তু দেখুন কিভাবে আবার সেই মেডিসিনে দেখুন কিভাবে এটা ভরে আসছে। নেক্সট নেক্সট এটা হচ্ছে এই তো মেডিসিন। হ্যাঁ আমি ভুলে গেছি, আমি কবে প্রেসক্রিপশন করেছি আমার মনে নেই। ডক্টর দেখুন এই যে আমাদের একটা ভয়, কিন্তু নেচার যখন কাজ করছে থ্রু হোমিওপ্যাথি মেডিসিন, আমরা কিন্তু এটা খুব শুনুন, এই অবস্থায় সুস্থ থাকা খুব কঠিন। কারণ কি আপনার 111 জন রিলেটিভ এসে বলবো কি করছিস বাপটারে মারবি, হ্যাঁ জল খাওয়াচ্ছিস, হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছ, হরিদ্বারে 1 ফোঁটা দিয়ে এখানে গঙ্গোত্রীর এখান থেকে নিয়ে ডায়মন্ড হারবার থেকে 1 ফোঁটা নিয়ে সেটাতে ওষুধ খাওয়াচ্ছ, মারবি? মরে না। কিন্তু সেই ক্ষেত্রে দেখুন যে আমি যখন জানি যে ওষুধ কাজ করছে প্রকৃতির উপর নিজের, দেখুন যে অর্থাৎ দেখুন এবং দেখুন এটা এই আমরা রিপোর্ট করে সেগুলো ছেড়ে দাও, এটা বোঝাই যাচ্ছে যে ক্যান্সার এগুলো তো নিজেদের বাঁচানোর জন্য। কারণ কি একটা জিনিস জানেন কি, হোমিওপ্যাথি ডাক্তারগুলো যখন ক্যান্সার সারান বা কোনো বড় রোগ সারান, তখন প্রথম কথাই বলা হয় ওর ডায়াগনোসিস ভুল, নাম্বার 1। নাম্বার 2, তোমরা কি জানো যে কোন কোন সময় ক্যান্সার আপনা থেকেই ভালো হয়? হ্যাঁ না আমি জানি না, বা জানলেও শুধুমাত্র হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা যখন সারায় তখন আপনা থেকেই ভালো হয়, আর অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা যখন সারায় হ্যাঁ তখন তাদের ওষুধে কাজ করে। এটি হচ্ছে ট্র্যাজেডি। অর্থাৎ দেখুন বিজ্ঞানকে নিয়ে ছেলে খেলা, লোককে বোকানো, আমি অ্যালোপ্যাথির বিরোধী নই, এটা কখনোই মনে করবেন। নিশ্চয়ই প্রত্যেকটা বিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে, প্রত্যেকটা বিজ্ঞানের শুভ অশুভ দিক আছে, কিন্তু যখন অন্য কোনো বিজ্ঞানকে জল বা তেল বলে চালিয়ে দেওয়া হয় এটাও শোভন নয়। এটা কি করে সারলো, এটা হোমিওপ্যাথিতে সেরেছে কি অ্যালোপ্যাথিতে সেরেছে কি এই মোবাইলটা ভেজানো জল দিয়ে সেরেছে, এটা সেরেছে। বিজ্ঞানের মূল কথা হচ্ছে কেন সেরেছে সেটা খোঁজা। বিজ্ঞানের এটা উদ্দেশ্য নয় যে এটা অপবিজ্ঞান, অর্থাৎ আমার চিন্তা চেতনার বাইরে যেটাই রয়েছে সেটাই অপবিজ্ঞান, সেটা বিজ্ঞান নয়, এটা হতে পারে না। আপনারা সবাই জানেন যে যেদিন অ্যান্টিসেপটিকের জন্য যখন অস্ট্রেলিয়াতে ডাক্তারবাবু প্রথম বললেন যে এত ভদ্রমহিলা মারা যাচ্ছে, মনে হচ্ছে আমাদের হাতে কোনো গন্ডগোল আছে, আমাদের হাতগুলো ওয়াশ করে ডেলিভারি করানো উচিত। তখন কি হলো, তার এমডি ডিগ্রি কেড়ে নেওয়া হলো এবং অস্ট্রেলিয়ার থেকে তার মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে নাম বাদ দিয়ে দেওয়া হলো। বলে কি পাগল। আর 30 বছর পরে তাকেই কিন্তু অ্যান্টিসেপটিকের ফাদার বলা হয়েছে। এইটাই ইতিহাস। আজকে যেটা পাগলামি, কালকে সেটা বলা হচ্ছে এটাই সঠিক। পৃথিবীকে কিন্তু আগে অনেক সব দিনই জানা হতো, গ্যালিলিওর আগে যে পৃথিবীটা গোলটা, পৃথিবীটা চ্যাপ্টা। যখন গ্যালিলিও বললেন যে বলছো কি, তখন কিন্তু তাকে কিন্তু পাগল আর ছাগল বলা হয়েছে, কিন্তু তখনও সেটা বিজ্ঞান, কারণ পৃথিবী চ্যাপ্টা। অর্থাৎ বিজ্ঞানটা আমি যতটুকু জানি তার বাইরে যে অন্য কোনো বিজ্ঞান হতে পারে সেটা মেনে নেওয়াটাই বোধহয়, মেনে নেওয়া না, খোঁজা উচিত যে কেন এই কাজটা হচ্ছে।
দেখা যাক এবার আমরা আরেকটা কেস দেখাই। দেখুন দেখুন আবার একটা কেস দেখাবো যার কোনো ব্যাখ্যা নেই। ব্যাখ্যা নেই মানে কি, ধরুন এই এমন এক ধরনের ক্যান্সার যে ক্যান্সারে শুনুন কেমোথেরাপি কাজ করে না এবং রেডিয়েশন কাজ করে না। অর্থাৎ আপনারা অনেকেই জানেন, চিকিৎসক জানেন সার্কোমা সফট টিস্যু ব্লাড, তাই তো? দেখুন এবার ভালো করে দেখুন, বাচ্চা ছেলে 12 বছরের বয়স, দেখতে পাচ্ছেন হার্ট প্যারেটে কত বড় গর্ত। যখন টাটা সেন্টারে বলছে না কেমোথেরাপি উইল নট অ্যাক্ট বিকজ ইট ইজ সার্কোমা, আমরা কি করতে পারি? আমরা অপারেশন করতে পারি, তবে ইট উইল টেক 1 ইয়ার। 1 বছর ধরে আমরা ধীরে ধীরে অপারেশনটা করব। দেখুন আমরা দেখাচ্ছি, আগে রিপোর্টগুলো দেখো দ্যাট উইল বেটার। এখানে দেখুন মাত্র 5 লাখ টাকা আর অ্যাপ্রক্সিমেট 1 ইয়ার টাকা বলছে। এখান থেকে ওখান থেকে হার নিয়ে আমরা ওইটাকে ভর্তি করার চেষ্টা করব। মাত্র 5 লাখ টাকা আপনাকে দিতে হবে, কিন্তু অ্যাডভান্স দিতে হবে। ওখানে কোনো রকম ইএমআই চালু নেই। এবার দেখা যায় মানে দেখি হোমিওপ্যাথি অপারেশন কি করে করা যায়। আবার দাও প্রথম দিকে দেখুন নেক্সট দেখুন হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে কিভাবে গর্তটাকে আস্তে আস্তে ছোট হচ্ছে। নেক্সট 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 দেড় বছরের মধ্যে কিভাবে এখন এইখানে পৌঁছে, কোনো গল্প কথা নয়, এগুলো আমারও কোনো কৃতিত্ব নয়। হোমিওপ্যাথি বিজ্ঞানে অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজেশন, প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আলাদা ওষুধ নির্বাচন, এটা যারা আমরা হোমিওপ্যাথিটা করি এবং আমরা বিশ্বাস করি। হ্যাঁ আমাদের প্রচুর ফেলিওর আছে, টার্মিনাল স্টেজ, সারা শরীরে ছড়িয়ে গেছে, 30টা কেমোথেরাপি নিয়েছেন, 60খানা রেডিয়েশন নিয়েছেন, তারপরে যখন আমাদের কাছে ফেলে দেন, তাতেও আমরা বলবো যে রোগী 6 দিন বাঁচবে তাকে 6 মাস বাঁচিয়ে রাখা সম্ভব। পেইন কিলার, মরফিন দেওয়া হচ্ছে, সে সমস্ত পদ্ধতি আমাদের কাছে আসে। নিশ্চয়ই আমাদের ব্যর্থতার মাধ্যমে আমরা শিখছি যে কখন কি ওষুধ দিতে হবে। তো স্পিন্ডেল সেল কার্সিনোমা পৃথিবীতে কোনো চিকিৎসা নেই, কিন্তু আপনারা বলতে পারেন একটা দুটো করে, সেই একটা দুটো মানে সেই একটু বিন্দু করে যদি আমরা প্রত্যেকে এগিয়ে আসি, প্রত্যেক হোমিওপ্যাথ যদি এগিয়ে আসি, নিশ্চয়ই আমরা আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের আত্মবিশ্বাস নেই। পৃথিবীতে সবথেকে বড় সমস্যা এখন হোমিওপ্যাথের মধ্যে, হোমিওপ্যাথি ছাত্ররা 98% হোমিওপ্যাথি বিশ্বাস করে না, কিন্তু জনগণ বিশ্বাস করে। কারণ কি? যে শিক্ষক দেখাবেন যে দেখো হোমিওপ্যাথিতে কাজ করে, সেই শিক্ষক খুব অভাব। কারণ সরকারি চাকরি করতে গিয়ে ডাক্তারবাবুরা কোনো প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না, আর প্রাইভেট প্র্যাকটিস না করে কি করে তারা রোগী সারাবেন? শুধু থিওরির মাধ্যমে রোগী সারানো যায় না, অসম্ভব। রোগী সারাতে তখন তাদের অভিজ্ঞতা থেকে যে রাস্টাক্স দেবো না ব্রায়োনিয়া দেবো না ফাইটোলাক্কা দেবো, ফাইটোলাক্কা ইজ ইন বিটুইন রাস্টাক্স আর ব্রায়োনিয়া, সেটা যিনি প্র্যাকটিস করেন তিনি ধরতে পারবেন, মাস্টারদের পক্ষে ধরা সম্ভব না। আঘাত লাগার পরে ওভারিতে আঘাত লাগার পরে ক্যান্সার হয়েছে, সেক্ষেত্রে আর্নিকা ফেল করলে সরিনাম নিতে হবে, এটা কিন্তু ওই যে ডাক্তারবাবু প্র্যাকটিস করেন তারই মনে থাকবে, আর কারো পক্ষে মনে রাখা সম্ভব। এই জিনিসগুলো অর্থাৎ আমাদের তথ্য এবং বাস্তব প্রকাশ, এই জিনিসগুলোকে কিন্তু আমাদের ভাবতে হবে, না ভাবলে কিন্তু হবে না। শুধু ওই গল্প করে ছেলেমেয়েরা এমবিবিএস আপনার ওই ডিএমএস হলো কি বিএইচএমএস হলো
কি এমডি হলো কি পিএইচডি হলো, যদি প্র্যাকটিস না করে মাস্টারমশাইরা সব গল্প দেয় হোমিওপ্যাথিতে রোগ সারে। এটা লজ্জার বিষয় যে ছেলেরা আজকে আন্দোলন করছে যে হোমিওপ্যাথিতে হাঁপানি সারানো যায় না, নেবুলাইজার দিতে হবে, সেই জন্য আমাদের হোমিওপ্যাথি শিখতে হবে। অর্থাৎ 12টায় বৃদ্ধি, 2টোয় বৃদ্ধি, দাঁড়িয়ে থাকলে ভালো থাকে, শুয়ে থাকলে ভালো থাকে, চিতিয়ে থাকলে ভালো থাকে, এইভাবে থাকলে ভালো লাগে, এইভাবে থাকলে ভালো লাগে, নড়াচড়া করলে ভালো লাগে, এই ইন্ডিভিজুয়ালাইজেশনটা তার মাথার মধ্যেই নেই। আমি ছাত্রদের দোষ দিচ্ছি না, কিন্তু এটা যদি শুনতে হয় যে হাঁপানি সারাতে গেলে আমাদের নেবুলাইজার দিতে হবে, সেই জন্য আমরা রাস্তায় নেমেছি, মানে কি তারা তো একটা কিছু দেখেনি। এবার দেখা যায় সত্যিকারেরই যে নেবুলাইজার লাগে কিনা, এসে বসি আর কি সর লেগে, আমরা তো গ্রামেই 4 দিন চলে যাই, আমাদের সর্দি কাশি পেট ব্যথা রক্তস্রাব, হ্যাঁ এইগুলো এই নিয়ে আমাদের কাজ চলে যাচ্ছে। দেখা যায় দেখুন এই ভদ্রলোক সিএ লান চেন্নাই থেকে লিখে দেওয়া হচ্ছে যে রাস্তায় যাতে না মারা যায়, পুলিশে যাতে না ধরে, প্লেন থেকে নেমেই দেখুন সরে আসছে, দেখতে হচ্ছে কন্ডিশন, হ্যাঁ বলে দিয়েছে মারা যেতে পারে, যে কোনো সময় বাড়ি নিয়ে চলে যান, আমরা কাগজটা পড়াতে যাচ্ছি। হ্যাঁ দেখুন একদম পুরোপুরি, আমি জানি না কোনো ছাত্র বন্ধু এখানে আছে কিনা, এরপরটা দেখো পড়া দেখো। এরপরে যদি বলা হয় যে অ্যালোপ্যাথি মানে হোমিওপ্যাথিতে সর্দি কাশি শ্বাসকষ্ট সারে না, কি নেই ভয়েস নেই না, ঠিক আছে। এগুলো সব আমরা ডকুমেন্ট করেছি এই কারণে দেখুন যে সত্যিকারের এই ডকুমেন্টেশনের প্রয়োজন আছে, কারণ যে শুধু গল্প দিলে তো হবে না, এই জিনিসগুলো যদি আমরা হোমিওপ্যাথি বন্ধুদের মধ্যে, এটা আমার আজকে আমি নিজে কৃতজ্ঞ, আমি এখনো বলছি আমি হোমিওপ্যাথিক ছাত্র। আজকে ক্রিয়েটিভও যাই আমার সম্পর্কে বলুন না কেন, ওনার সংস্থা যাই বলুন না কেন, আমি নিজেকে মনে করি যে সবার আমি ছাত্র, আমি প্রত্যেকের কাছ থেকে শিখতে রাজি, কারণ লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ছাত্র না হলে কিছু শেখা যাবে না। উনি আমাকে ভালোবাসেন, হ্যাঁ সেই অনুভূতির থেকে হয়তো আমার সম্পর্কে অনেক কিছু বলেছেন, কিন্তু আমি নিজে মনে করি যে আমাকে এগিয়ে যেতে হবে, প্রতি মুহূর্তে আমাদের নবজন্ম হয়, প্রতি মুহূর্তে, এবং সেইভাবেই আমি মনে করি যে আমরা যদি প্রত্যেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি, দেখবেন যে হোমিওপ্যাথি সম্পর্কে অনেক ধারণা, মানে লোকদের এমন কিছু শুনতে হয়, এটা খাবেন না, ওটা খাবেন না, সেটা খাবেন না, অমুক তমুক, এই রোগ সারে ডাক্তারবাবু, হাঁপানি সারে ডাক্তারবাবু, একজিমা সারে, কিন্তু আমাদের প্রথম কথাটি হচ্ছে আমাদের বিশ্বাস করা উচিত যে আমরা কি হোমিওপ্যাথিকে বিশ্বাস করি, সেই প্রশ্নটা আমরা কতদিন করি। এই আত্মসমালোচনা, আমরা হোমিওপ্যাথরা আজকে এখানে অধিকাংশই মানে আমার চিকিৎসক বন্ধুরা আছেন, ও কিটিসা দেখুন, তাচ্ছিল্য ছাড়া বোধহয় আমরা কোনো অন্য হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সম্পর্কে মানে জলস্পর্শ করি না, অর্থাৎ পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটা খুব অভাব আমি সারা পৃথিবী করি, ভারতবর্ষ তো দূরের কথা, পশ্চিমবাংলা একদিন ভারতবর্ষের মানে হোমিওপ্যাথির পীঠস্থান আরম্ভ, মানে যেটা সুতিকা গৃহ, কারণ কি দেখবেন তৎকালীন যুগে ভারতবর্ষের হোমিওপ্যাথিতে আমরা যত যাই বলি না কেন, যদি ইতিহাস পড়া যায়, ভারতবর্ষের বিপ্লবীরা হোমিওপ্যাথির ওষুধ শুরু করেন এই কারণে টু এগেইনস্ট দ্য ব্রিটিশ এম্পায়ার, যেহেতু এটা মডার্ন ব্রিটিশদের মেডিসিন, সেই জন্য আমরা হোমিওপ্যাথি খাবো। সেই বিপ্লবী সংস্থা থেকে হোমিওপ্যাথি যেভাবে ভারতবর্ষে এগিয়ে গেছে সমস্ত অন্যান্যদের মাধ্যমে, আজকে সর্বভারতীয় প্রতিযোগিতায় এখন যে এমডি চালু হয়েছে, এমডি চালু হওয়াতে সারা ভারতীয় যে সর্বভারতীয় প্রতিযোগিতায় পশ্চিমবাংলার যে ফার্স্ট হয়েছে, সে হচ্ছে সর্বভারতীয় প্রতিযোগিতায় 46তম স্থান অধিকার করেছে। এটা লজ্জার বিষয়। আমরা যতই বলি না কেন, মানে আমরা তো শুধু নিজের হাত নিজে পিটাচ্ছি, কলকাতা হোমিওপ্যাথির মক্কা, কলকাতা হোমিওপ্যাথির মক্কা, হ্যাঁ এখন ভাগ্য হয়ে যাচ্ছে, কারণ কি শুধু গালাগালি।
একে অপরের প্রতি অশ্রদ্ধা। এটা বলতে তো কোনো খারাপ লাগে না যে হ্যাঁ কিরিটিবাবু ভালো প্র্যাকটিশনার, উনি ভালো প্র্যাকটিশনার। ভালো বলতে ক্ষতিটা কি আছে? আপনি অপরকে সমালোচনা করে যখন বড় হচ্ছে, আপনি কি 24 ঘন্টা খুলে রাখলেও সব রোগীগুলো দেখতে পারবেন? সেটা যখন পারবেন না, তাহলে অপরকে কেন সমালোচনা করবেন? এই জিনিসগুলো কিন্তু আমাদের বোঝা দরকার। আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে আমরা দেখাতে পারি। এটা আমার শ্লাঘার বিষয় যে বন্ধুবর কিরিটিবাবু আমাকে সুযোগ দিয়েছেন এটা বলার জন্য। কারণ আমি সাধারণত মানে এটা অন্যভাবে নেবেন না, আমার কলকাতাতে বোধহয় এটা বোধহয় এই ধরনের বলা খুব সম্ভবত এটা বোধহয় প্রথম। আমি এভাবে কোনোদিন কোনো ইসে সাধারণত, কারণ আমি কোনো সেমিনার অ্যাটেন্ড করতে যাই না, করি না। কারণ কি আমি দেখেছি সেমিনার মানেই হচ্ছে কিছু ওই প্রাইজ নেওয়া, কি কি গিফট দিল, মানে কোন কোম্পানি বিনা পয়সা দুটো ওষুধ দিল, হ্যাঁ, আর তারপরে হচ্ছে লাঞ্চের রান্নাটা ভালো হয়, লাঞ্চটা ভালো হয়। আর যখনই কোনো বক্তব্য সুযোগ রাখা হচ্ছে, দেখা যাবে কে নেতা আসবেন, তিনি কখন মালা দেবেন, তার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে। অপেক্ষা অর্থাৎ আপনাদের 11টায় বসার কথা, আপনি তো 3টায় উঠলেন, কারণ নেতারা এসে মালা দেন না। এই মালা দেওয়া প্রোগ্রামটাকে বন্ধ করে বিজ্ঞান ভিত্তিতে আমি সত্যিই আনন্দিত। কারণ আমি একবার ডক্টর রাজের সঙ্গে আমি একবার নেমেছি, আর এই আমার প্রথম বক্তব্য কলকাতাতে। আমি শান্ত রাখি না, আমি নিজে খুব ভালো বক্তব্য বলি আমি মনে করি না, কিন্তু আমি এটা মনে করছি যে পশ্চিমবাংলার হোমিওপ্যাথিকে বাঁচাতে গেলে যেমন জনসাধারণ হোমিওপ্যাথিকে ভালোবাসে, আমি বলছি জনসাধারণ হোমিওপ্যাথিকে যতটা ভালোবাসে বা শ্রদ্ধা করে, হোমিওপ্যাথরা ততটা অশ্রদ্ধা করে। এক্সেপশন আছে, সেই এক্সেপশনের জন্য হোমিওপ্যাথি টিকে আছে। কিন্তু এটাকে যদি আরো আমরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে এটাকে করতে পারি, আমরা নিশ্চয়ই পশ্চিমবাংলার হোমিওপ্যাথিকে এমন জায়গায় নিয়ে যাব যে সেখানে আমরা নিজেরা শ্লাঘাবোধ করবো যে হ্যাঁ আমরা পশ্চিমবাংলার হোমিওপ্যাথি। কিন্তু সেই জিনিস কিন্তু এখন নেই। আমরা শ্রদ্ধা করি না, আমরা শ্রাদ্ধ করি। অপরের প্রেসক্রিপশনকে আমরা শ্রাদ্ধ করি। করুক না, যে 10টা মেডিসিন দিচ্ছে দিক না, যে পলিফার্মেসি করতে দিন। পলিফার্মেসি করতে গেলেও পি ব্যানার্জি হতে গেলে পি ব্যানার্জির মতো হতে হবে। তুমি সিঙ্গেল মেডিসিন নিয়ে নিয়েছো করছো, কেউ বায়োকেমিস্ট্রি করছে, কোনো দরকার নেই। চোখ বুঝে নিজের কাজ করে গেলে নিশ্চয়ই তার ফল পাবে, এটা পেতেই হবে। আমি নিজে দেখেছি, আমি নিজে গ্রাম থেকে কোনোদিন যখন আমি প্রেসক্রিপশন করছি এটাকে অন্যভাবে নেবেন, আমি গ্রামে বসে যা প্র্যাকটিস করি সিঙ্গেল মেডিসিন দিয়ে, কিন্তু কমপ্লিমেন্টারি বা লেয়ার অনুসারে অ্যাকর্ডিং টু মানে অর্গাননের 171 অ্যাফোরিজম অনুসারে কখন কোন ড্রাগ চেঞ্জ করতে হবে সেটা আমি মাথার মধ্যে নিয়মিত করি। তাতে তো আমার তো রোগীর সংখ্যা কমেনি। অতএব কে 10টা দিচ্ছে, কি 15টা দিচ্ছে, 20টা দিচ্ছে, কে মাদার টিকচার দিচ্ছে, কে ফাদার টিকচার দিচ্ছে, কে সিস্টার টিকচার দিচ্ছে, ওর থেকে নিজে কি করতে হবে সেটা। যদি সারদামা বলতেন যে সমালোচনা করলে আত্মসমালোচনা কর, তুই নিজের সমালোচনা কর। আগে নিজের সমালোচনা করে দেখি না যে আমরা কত রোগী সারাই। সেটা যদি হয় দেখবেন পারস্পরিক শ্রদ্ধাবোধ আপনার থেকেই আসতে বাধ্য। আমাদের নেক্সট কেস দেখুন, আমরা একটা প্যানক্রিয়াটিক ক্যান্সার দেখাবো। প্যানক্রিয়াটিক ক্যান্সার আপনারা জানেন। দেখুন প্যানক্রিয়াটিক ক্যান্সার, যদি কোনো অনকোলজিস্ট বন্ধু থাকেন আপনারা নিশ্চয়ই জানেন যে অনকোলজিতে বলা হয় যে 3টে ক্যান্সারের ক্ষেত্রে অন্ততপক্ষে কেমোথেরাপি দিও না। একটা হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সার, দ্বিতীয় হচ্ছে এইচসিসি অর্থাৎ হেপাটোসেলুলার কার্সিনোমা, আর একটা হচ্ছে কোলিজিও কার্সিনোমা। প্র্যাকটিক্যালি এতে ট্রিটমেন্ট না করলে আরো ভালো থাকবে। জেনে রাখুন, লো গ্রেড অ্যাস্ট্রোসাইটোমা অর্থাৎ ব্রেনের এক ধরনের ক্যান্সার। অ্যাস্ট্রোসাইটোমাতে যদি সাধারণত দেখা হয় রেডিয়েশন প্লাস টেমোজুলামাইড, এই দুটোকে কম্বাইন করে পেডিয়াট্রিক ট্রিটমেন্ট করা হয়। বইতে খুব ভালো করে পড়বেন, যদি রেডিয়েশন এবং টেমোজুলামাইড না দেওয়া হয় অ্যাস্ট্রোসাইটোমার রোগী বেশি দিন বাঁচে। একদম আপনি যে কোনো ক্যান্সার বই খুলে দেখুন, কিন্তু এগুলো মার্কেটিং করলে অসুবিধা আছে, খুব অসুবিধা আছে। এগুলো কোনো মানে আমি কোনো প্যাথির কোনো না, অর্থাৎ বিজ্ঞানকে কিভাবে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাচ্ছ, তুমি কি মরবে? হোমিওপ্যাথি ডাক্তারের কাছে তোমার কি কিডনিটা নষ্ট হয়ে যাবে? ঠিক আছে, হোমিওপ্যাথি ওষুধ খেলে কিডনি নষ্ট হয়, মাথা নষ্ট হয়, পাগল হয়ে যায়, শরীর খারাপ হয়, কিন্তু তুমি কি কখনো বলেছো যে আমার কেমোথেরাপি দিলে হয়তো আপনার ক্যান্সার হতে পারে? After the application of the cisplatin, 35% women ultimately within 5 years develop leukemia. এটাকে আপনি বলেন?
যে মা তোমার ব্রেস্ট ক্যান্সার সেরে যাচ্ছে কিন্তু 5 বছরের মধ্যে তোমার ব্লাড ক্যান্সার হতে পারে যদি তুমি এই 35 জনের মধ্যে পড়ো, কই সেটা তো তুমি বলো না। কিন্তু দেখুন আজকে টাটা বলুন যেখানে বলুন অল্টারনেটিভ মেডিসিন, ডু নট টেক অল্টারনেটিভ মেডিসিন, ইট ক্যান ড্যামেজ ইউর কিডনি। যেমন ওরা একদম সতী লক্ষ্মী, ওদের ওষুধে কোনো কিডনি নষ্ট হয় এটা কেন? এই জিনিসগুলোকে আমি আবারও বলছি যে আমি অন্ততপক্ষে অ্যালোপ্যাথি বিজ্ঞানটাকে অন্যান্য হোমিওপ্যাথি থেকে আমাকে বেশি করতে হচ্ছে, কারণ ক্যান্সার আমার পিএইচডি শেষে। সেই জন্যই আমি বলছি যে আমাকে অ্যালোপ্যাথি পড়তে হচ্ছে, আয়ুর্বেদিক পড়তে হচ্ছে, আমাকে চাইনিজ মেডিসিন পড়তে হচ্ছে। হ্যাঁ, যখন এই বইগুলো যেটা ডাক্তারগুলো যেটা বলেন না সেটা বলার তো লজ্জার কিছু নেই। ট্যামক্সিফেন 5 বছর করে নেবেন। ট্যামক্সিফেন ব্রেস্ট ক্যান্সার করে হরমোন চিকিৎসা। দেখুন ট্যামক্সিফেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার দেখা যায় ডিউ টু unknown pathway, cause is obscure, that after tamoxifen sometimes the cancer patient may develop tumor on the opposite breast. কেটে বাদ দিয়েছো, ওটাতে আর হবে না, অন্য ব্রেস্টে হতে পারে বলেন কোন ডাক্তারবাবু, কিন্তু বইতে কিন্তু লেখা আছে। এইগুলো হোমিওপ্যাথি ডাক্তারদের জানতে হবে। গালাগালিও নয়, গলাগলি নয়, সত্যটাকে সত্যভাবে প্রকাশ করাটাই হচ্ছে। সেজন্য আমাদের গ্রামে, আমাদের দেশে সবথেকে অসুবিধা হচ্ছে কি জানেন তো, যে অন্য দেশে আমরা যখন বক্তৃতা দিই, ডাক্তারি করতে যাই, আমি যদি রাষ্ট্রক্স দিই, দেখুন এটা খেলে আপনার এই লক্ষণ আসতে পারে, এই ধরনের রিঅ্যাকশন হতে পারে, আপনাকে বুঝাতে হবে। আপনি রিসেন্টলি দেখেছেন যে ফ্রান্সে একজন মানে বিশেষ পেডিয়াট্রিশিয়ানের তার আমাদের হিসাবে 21 কোটি টাকা জেল, 21 কোটি টাকা ফাইন হয়েছে। কেন? যে এমএমআর দিলে না, হেপাটাইটিস বি দিলে কোন ক্ষেত্রে নার্ভের ডিজেনারেশন হতে পারে, নার্ভের প্রবলেম হতে পারে, সেইটা মাকে বলে নাই, শুধুই বলে নাই, সেইটা তথ্য গোপনের জন্য তাকে 21 কোটি টাকা ফাইন দিতে হয়েছে। আর আমাদের দেশে যদি আপনি জিজ্ঞেস করেন ডাক্তারবাবু এই ওষুধ দিলে কি হতে পারে, আপনি কি ডাক্তার, আপনি কি বোঝেন? বা এমন করে চোখটা তাকালো তখন আপনার ছেড়ে দেওয়া কে দেওয়া আছে। হ্যাঁ, অর্থাৎ জনগণকে যথার্থ সম্মান আমরা আমার চেয়ারের সামনে যিনি আছেন তাকে সাধারণত দেই না, অর্থাৎ প্রশ্ন করার অধিকার আমার নেই। কারণ আমরা মনে করি ডাক্তারবাবুরা হচ্ছে সেকেন্ড গড, এখন গডের জায়গা ডিওজি হয়ে গেছে, সেই জন্য মার খাচ্ছে। কারণ কি? সেটাই বলছি যে আত্মবিশ্বাস, শুধু কমার্শিয়ালাইজেশন করলে হবে না। এবার দেখা যাক, দেখে আমরা এটা কেস দিকে দেখব। নেক্সট দেখুন পরিষ্কার লিখে দিচ্ছে প্যানক্রিয়াটিক সল। নেক্সট দেখুন সিএ হেড অফ দা প্যানক্রিয়াস, সাজেস্টিভ টাজেস্টিভ না, আজকাল লেখা আসলে স্টাইল পাল্টে গেছে, আজকাল তো সমস্ত নিয়ম কানুন হয়েছে না, সাজেস্টিভ। এখন সাজেস্টিভ দেখুন হেড অফ দা প্যানক্রিয়াস। নেক্সট দেখুন ওয়েল ডিফারেন্সিয়েটেড স্কোয়ামাস সেল কার্সিনোমা। নেক্সট দেখুন জন্ডিস 18.9 অবস্ট্রাকটিভ, কারণ আপনারা জানেন যে প্যানক্রিয়াটিক ক্যান্সার হলেই তো। নেক্সট দেখুন এবার দেখুন আমাদের 150 সিএ 19.9, এটা সাধারণত 35 এর নিচে থাকার কথা। নেক্সট দেখুন 12। নেক্সট 6, আমি শুধু ডেট গুলো দেখে যান, দেখুন 6 বছর বেঁচে, 6 বছর। নেক্সট 4। নেক্সট 1 দেখুন এবার লেখা প্যানক্রিয়াস ইজ নরমাল, দেখো pancreas is normal in position, size, shape, density and constant enhancement. No focal soft lesion or calcification is seen. Sir, মেডিসিন যেটা আপনার না হচ্ছে, মানে অনেকদিন ব্যবহার করেন না, উড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা ডেট এক্সপায়ার করার সম্ভাবনা আছে, সেইটাই দেবেন। হ্যাঁ, কারণ পয়সা দিয়ে কিনেছেন, হ্যাঁ পয়সা দিয়ে কিনেছেন, ওটা উড়ে গেলে তো আপনারই লস। Next, my medicine was curcuma longa. Then our prescription, প্রত্যেকটা ক্ষেত্রে প্রেসক্রিপশন। Next, দেখো CA 19.9. Next, দেখো এবার CA গুলো দেখি 210। Next, 150,
নেক্সট 46 নেক্সট 410 CA 90.9 ডেটটা দেখাও 15 কালকে এসেছে সেটা আবার ডক্টর বাবু এগুলো কোনো গল্প কথা না, এটা আমারও কৃতিত্ব না। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি রোগী বিশ্লেষণ করি, আমাদের যথেষ্ট বলছি আমার যথেষ্ট ফেলিওর আছে, তবে একটা আনন্দ আমার আছে যে রোগীটা আমার হাতে মারা যায় তার পরের দিনই হয়তো সেই রোগীটা আরেকজন ক্যান্সার রোগীকে নিয়ে এসেছে, ডাক্তারবাবু ইউ হ্যাভ ট্রাইড ইউর লেভেল বেস্ট টু সেভ মাই ফাদার। বাবা অন্ততপক্ষে নিশ্চিতভাবে মারা গেছেন। দেখুন আপনি যদি ফাঁকি না দেন নিশ্চয়ই পেশেন্টরা বুঝবে। আমি বিশ্বাস করি এটি হচ্ছে ডক্টর ফিজিশিয়ান, ডক্টর এবং পেশেন্টের রিলেশনশিপ, রোগী এবং ডাক্তারের সঙ্গে সম্পর্ক, যে অন্তপক্ষে তার অনুভূতি স্তর যেন এইটা টাচ করে যে ডাক্তারবাবু যথেষ্ট করেছেন আমাদের জন্য। কারণ কি মৃত্যু তো হবেই, জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য তস্মাৎ পরিহার্যার্থে নতং শোচিত মরণি। মৃত্যু তো স্বাভাবিক, মৃত্যু স্বাভাবিক, কিন্তু এইটুকু অন্তত যেন বুঝতে দেওয়া হয় যে বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই রোগীদের সঙ্গে যেন সম্পর্কটা নষ্ট না হয়ে যায়, মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে যেন পরিবারের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। সেই প্রচেষ্টা যদি আপনি করেন দেখবেন কোনোদিন ওই ডাক্তারবাবুর বিরুদ্ধে লাঠিও আসবে না, ডাক্তারবাবুর বিরুদ্ধে ইনকলাব জিন্দাবাদ বা বন্দে মাতরম আসবে না, এবং ডাক্তারবাবুর বিরুদ্ধে পোস্টার পড়বে না। কিন্তু সেই সহানুভূতি আলোচনা সেটা প্রত্যেক ক্ষেত্রে প্রতিটা স্টেপেই আপনাকে এগোতে হবে। ডাক্তারবাবু কি বুঝছেন দেখুন, আপনি যদি উত্তর দেন আর ঠিক হয়ে যাবে না, এটা খুব স্বাভাবিক বলুন। রোগটার নাম ক্যান্সার, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই খুব জটিল, আপনিও বোঝেন আমিও বুঝি। আপনাকে আপারেন্ট দিন, ছেলেকে আপারেন্ট দিন, স্ত্রীকে আপারেন্ট দিন, আমি চেষ্টা করতে পারি। একটা কিছু তো শুভ হবেই, আপনিও চেষ্টা করছেন আমিও চেষ্টা করছি। ঠিক এইভাবে যদি প্রথম থেকে আপনি সয়েলটাকে তৈরি করেন, কিন্তু আপনি যদি আগের থেকেই আলোচকদের গালাগালি শুরু করে দেন, আপনি যদি মনে করেন ও এই ক্যান্সার হোমিওপ্যাথিক ওয়ান ডোজ ইট উইল বি কিউর, এরকম তুরিয়ানন্দে করলে হ্যাঁ বেলুন কিন্তু ফেটে যাবে, সব রোগ সারবে না। আচ্ছা এবার আরেকটা কেস দেখাই তো, আপনার মাথায় শেষ করতে হবে তো, আমি টাইপের ব্যাপারে খুব সজাগ, কারণ আমাকে বাড়ি যেতে হবে, ফোনটা যেতে হবে। দেখো এবার একটা কেস, যে কেসে 6 মাসের মধ্যে মারা যাওয়া উচিত, প্যাথোলজি বলছে আর 2 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে। প্যাথোলজি বলছে যে এই রোগীর ক্ষেত্রে সাধারণত 6 মাস বাঁচে। দেখেন আপনি, ইট ইজ এ ফানি কেস। আমরা জানি যে যুবরাজ সিং ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন, যুবরাজ সিং এর বিয়ে হয়েছে, সেটা নিয়ে পেপারে অনেক কিছু বেরিয়েছে ইত্যাদিতে। দেখা যায় এই কেসটা নিয়ে দেখা যায় এই কেস অফ ক্লাস 10 টিউমার। যারা এখানে মেডিকেল ছাত্র বা আমরা যারা হোমিওপ্যাথি ডাক্তার, ক্লাস 10 টিউমারের ফেট কি আগে সেটা দেখে নিই। নেক্সট দেখো ক্লাস 10 টিউমার এখানে কমন হেপাটিক আর কমন বাইল, ঠিক এইখানটা ক্যান্সারটা হয়। নেক্সট হেরিসন কি বলছে দেখা যায়, হেরিসনের উপরে বোধহয় প্র্যাকটিস অফ মেডিসিন কিছু নেই, অতএব ডক্টর সরকার গালগপ্প দিচ্ছে কিনা সেটাকে দেখানি। নেক্সট দেখো combined therapy demonstrates superior progression free survival। অর্থাৎ যদি তুমি দুটো কেমোথেরাপি নাও, জেমিসিটাবাইন এবং অক্সালোপ্লাটিন বা সিসপ্লাটিন, তাহলে তুমি 8 মাস বাঁচিয়ে রাখবে। আর যদি সিঙ্গেল কেমোথেরাপি নাও তাহলে তুমি বাঁচবে 5 মাস। এটা হেরিসনের কথা, আমার কথা না, কিন্তু আমি জানিও না বাবা, আমি মানে অনকোলজিস্ট নই। নেক্সট এবার দেখা যাক সাপোর্টিভ থেরাপি যদি নেওয়া হয়, বেস্ট সাপোর্টিভ কেয়ারে অর্থাৎ বেড রিডেন অবস্থায় 6 মাস 6.5 মাস বেঁচে রাখতে পারবে, অথবা যদি অক্সিজেন অমুক তমুক খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি যদি কিছু না দিতে পারো তাহলে 2.5 মাসের মধ্যে রোগী মারা যাবে। নেক্সট এবার দেখা যাক 106 2012 2/28/2012। নেক্সট এমন মিউর প্রেসক্রিপশন করা হয়েছে। নেক্সট দেখা যাক, চলো এবার এই যে পড়ো, দেখো গল ব্লাডার নেক মাস উইথ হেপাটিক ইনফিলট্রেশন, অর্থাৎ লিভারে ঢুকে গেছে। এটা হচ্ছে প্রথম আমার কাছে যখন এসেছে 2012 তে 28-এ। নেক্সট দেখো প্রতি দাও 16 বা 17 দেখো, এটা কত সালে 16 এর রিপোর্টটা দেখো, এটা এই পড়ে চলে দাও, হ্যাঁ পড়ে হ্যাঁ ডেটটা দেখা দাও 16, মানে
6 মাসে কিন্তু পড়ার কথা, ঠিক আছে? নেক্সট উপরে চলে যান। এবার দেখো সবথেকে ফানি থিং, ওরা বলছে টিউমারটা নেই বাবা, ওখানে আমরা একটা স্টোন পাচ্ছি, 10 স্টোন। নেক্সট উপরে ইমপ্রেশন দেখেন, এই হ্যাঁ ইমপ্রেশন আগেরটা ইমপ্রেশনটা দেখুন, এইটা ক্রনিক করে দেখো, ক্রনিক ক্যালকুলাস পলিসিস্টাইটিস, biliary stent in situ, no biliary dilation। 6 বছর ধরে একই স্টেন্ট বসে আছে, এটা পৃথিবীতে বোধহয় গিনিস বুকের রেকর্ড। কারণ কি সাধারণত 3 মাস বা 4 মাস অন্তর অন্তর আপনাকে স্টেন্ট পাল্টাতেই হবে। শুধু তাই নয়, এখন কি করে মানে টিউমার স্টোনে পরিণত হয় আমি জানা নাই, গজকচ্ছপ, হ্যাঁ হাস জারু। নেক্সট তারপরে দেখা যাক, এবার দেখা যাক সিএ মার্কার 6.9, ঠিক আছে? এবার দেখা যাক 6 বছরের পরের ঘটনা। নেক্সট যা আমার প্রেসক্রিপশন ছেড়ে দাও, আমার নোট ছেড়ে দাও, পরে নেক্সট তারপরে পরের ফটো, পরের ফটো 3-4 মাস আগে। নেক্সট 6 বছর হয়ে গেছে, 6 মাসের মধ্যে মারা যাওয়ার কথা। তারা কিছুদিন আগে আমাকে বিয়ের পিটি পাঠিয়েছে, তারা বিয়ে করেছে, এটাই মনে, এটাই আনন্দ। আমি এই সংস্থার কাছে আমার বক্তব্য ভিডিওর কাছেও আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা যে আপনারা শুনেছেন। কতটা জানাতে পেরেছি সেটা নয়, কারণ কি নিজেকে জানতে হবে। চড়াইগতি যদি আমার এই ভাষণ যদি কোনো হোমিওপ্যাথি চিকিৎসককে বা কোনো হোমিওপ্যাথি ছাত্রকে অনুপ্রাণিত করে আমি কিছু শেখার জন্য, সেটাই হবে আমার আজকের দিনের সব থেকে বড় প্রাপ্তি। এতক্ষণে যে আলোচনা সভাটা হলো তার উপরে 3টে কোশ্চেন করবেন ডাক্তারবাবু। 3টে প্রশ্ন যে উত্তর দিতে পারবেন এক এক করে তাদের আমরা পুরস্কার দেব। আমি বলছি আমরা দেখাইনি, আমরা এমন মূল প্রেসক্রিপশন করেছি একটা ক্যান্সার ক্ষেত্রে, দেখেছেন তো? এই লাস্টে ক্লাস 3 টিউমারের মধ্যে প্রথম মেডিসিন ছিল এমন মিউল। তা এমন মিউল আমরা যখন সাইটিকাতে ইউজ করি, কি লক্ষণের পরে ইউজ করি? হ্যাঁ শুধু একটা, আর শুয়ে থাকলে কমে যায়। খুব একজন হাত তুলে উত্তর দেবে। হ্যাঁ, আর শুধু শুয়ে থাকলে কমে যায়, তার সঙ্গে আরেকটু আছে বসে থাকলে বাড়ে। ডেফিনেটলি উত্তরটা ঠিক আছে, কিন্তু শুয়ে থাকলে কমে কিন্তু আরো আছে। তখন আমি যে বলবো তখন কিন্তু ডান্স করে যেতে হবে, তাই না? যদি পরিপূর্ণভাবে বলি, দাঁড়াতে পারছে না, বসে থাকলে উঠে যাচ্ছে, শুয়ে থাকলে কমে যাচ্ছে। ওকে, তবু ভালো বলেছে, মানে ওনার ক্ষেত্রে দেওয়া নাকি? হ্যাঁ, হ্যালো, আশিস চক্রবর্তী, প্লিজ কাম অন দ্য ড্যাশ। ঠিক আছে, আমরা কি আমন মিউরের পরে প্রশ্ন করি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ওষুধ নাহলে তো অন্য ওষুধ। আচ্ছা ঠিক আছে, আগে এমন কাজ, সরি এমন মিউরের মানে কেন্টের রেপার্টারি যদি দেখা যায় যে এমন মিউর একটা রুব্রিক আছে কেন্টের রেপার্টারিতে ড্রিমের উপরে, হ্যাঁ, এবং তাদের হাইয়েস্ট রুব্রিক হচ্ছে এমন মিউর ছাড়া কোনো রুব্রিকই নেই। মানে অন্য কোনো অনেকগুলো মেডিসিন আছে, সেই রুব্রিকটা কি এমন মিউরের? ড্রিম। আমরা অনেক ড্রিম দেখি না? আমরা একটা কেস দেখাতে পারতাম, এখন দেখাতে পারছি না। শুধু তাকে শুধু সাপে সবল মারে, হ্যাঁ, অনেক স্বপ্ন। এবং সে প্রায় 12-14 বছর ধরে ইনভার্টিস কেস, আমাদের এনআইএস এর ছাত্রী। তার হাজবেন্ড গাইনোকোলজিস্ট, এইটাই সব থেকে ট্র্যাজেডি। এবং 8 বার করা হয়েছে বৈদ্যনাথ চক্রবর্তীর আন্ডারে, সবসময় আইভিএফ ডিপার্টমেন্ট ফেলিয়ার হয়েছিল শুধু ড্রিম দেখে। ড্রিম হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হোমিওপ্যাথি প্রেসক্রিপশন। দা এমন মিউরের ড্রিম কি? পিকুলিয়ার ড্রিম। আমি বলছি পিকুলিয়ার ড্রিম। আজ ঠিক আছে, এবার একটু সহজ প্রশ্ন ধরি। আমরা সহজ প্রশ্ন ধরা মানে আমরা ডিসকাস করি যে আমরা কতটা কম জানি আর কি। আচ্ছা, এই যে আমরা সোসুরিয়াল আপ্পা দিয়েছি, কারণ কি ঠান্ডা জল খেলে কমে যায়, তার সঙ্গে গ্যাস্ট্রিক ইরিটেশন, ক্যান্সার। কারণ
ঠান্ডা জল খেলে কাশি কমে, এটা সোসিয়াল আপার একটা ভীষণ ভালো লক্ষণ। যেমন কোষ্ঠিকামে আছে, যেমন সুপ্রামেটালিগামে আছে, কিন্তু সোসিয়াল আপা সাধারণত গ্যাস্ট্রিক অরিজিন, কাপ অফ গ্যাস্ট্রিক অরিজিন লাইক সেকুরিটি নাইট্রিটাম। এখন আমি একটা দেখতে পাচ্ছি, ধরুন এই ডাক্তারবাবুর স্ত্রী কাশি হচ্ছে, উনি বলছেন যে ডক্টর সরকার আমার স্ত্রী মাঝরাতের থেকে কাশিটা শুরু হয়। ভালো করে শুনুন, মাঝরাতের থেকে কাশি শুরু হয়, যতক্ষণ পর্যন্ত সকাল না হবে কাশতেই থাকবে, মিডনাইট অনওয়ার্ডস টিল অ্যাওয়েকিং। আর আমার মিসেস কোনো অবস্থাতেই চিত হয়ে শুতে পারছেন না, কম্পেল টু লাই অন রাইট সাইড অর লেফট সাইড। চিত হলে শুলেই আমার কাশি বাড়বে, সব কিছু বেরোচ্ছে না, ডান দিকে শুতে হবে, বাঁ দিকে শুতে হবে, আর মাঝরাতের থেকে সকালবেলা পর্যন্ত কাশি হচ্ছে। সকালবেলার পরে আমার ওয়াইফ একদম ডিপি ফ্রি, আবার মিডনাইট থেকে মিডনাইট অনওয়ার্ডস এই কাশিটা চলছে। এবং একবার মানে মিসেস বলছে আমাকে বাঁ দিকে কাট করে দাও, আমাকে ডান দিকে কাট করে দাও, আমি চিতে শুতে পারছি না। হ্যাঁ, জোরে জোরে জোরে। হ্যাঁ, সোডিনাম বেটার বাই লাইং অন ব্যাক। সোডিনামের যে একমাত্র পিকুলিয়ারিটি যে রেসপিরেটরি সিম্পটমের ক্ষেত্রে আমি চিত হয়ে শুয়ে থাকলে আমি ভালো থাকি। মেডিসিন ইজ নাক্সোমিক। Naxcomic is the only medicine in cats reported. আমার তোমরা কি দিতে হবে? আচ্ছা ঠিক আছে, ওকে। নেক্সট আমি সেকেন্ড আমরা সেকেন্ড কোশ্চেন আবার করছি। আপনার লেকচারের উপরে ডক্টর সরকার, আপনার লেকচারের উপরে এগেন সেকেন্ড কোশ্চেন করুন। এবার দেখুন ইংলিশিয়ার কাশির পিকুলিয়ারিটি। আমরা ইংলিশে একটা মেডিসিন বলেছি, হ্যাঁ লেকচারের পরে আমরা কাশতে যাই যে আমরা কি বলেছিলাম যে 3 কন্যা 4 কন্যা এরকম না বলেছি। আচ্ছা তারপরে অ্যামব্রাগ্রেসিয়া বলেছি, একটা মেডিসিন অ্যামব্রাগ্রেসিয়া। আচ্ছা অ্যামব্রাগ্রেসিয়ার ক্ষেত্রে যারা আমরা হোমিওপ্যাথি ডাক্তার বলে, হ্যাঁ একটা তো হচ্ছে লজ্জা, তাই তো আমি যেটা বলেছি লজ্জা, এমবারাসিং। হ্যাঁ, মরি মরি একই লজ্জা, একটা মিন্টু দাসগুপ্তের গান ছিল বোধহয় না, মরি মরি একই লজ্জা, বিয়ে করার পরে বউ পালালো আমার, হলো না কখনো সজ্জা। এটা হচ্ছে এমবারাসিং। এই এমবারাসিং এর ক্ষেত্রে অ্যালেন্সের কি নোটে কি এমবারাসমেন্ট লেখা আছে? বিজনেস এমবারাসমেন্ট। ভেরি গুড, প্লিজ কমান্ডার। কি নাম? সেলিমা। কমান্ডার আচ্ছা এবার স্টুডেন্ট তুমি? Good evening to all of you. Sir, আমাদের আমি স্যারকে কলেজে স্যার ছিলেন এবং স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এবং কদিন আগেই আমাদের একটা অ্যালুমনি সেমিনার হয়েছিল যেখানে স্যার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সাথে, এবং আই ফিল ভেরি গ্রেটফুল যে আমরা স্যারকে পেয়েছি। থ্যাংক ইউ স্যার। থার্ড কোশ্চেন। এবারে একটা কোশ্চেন, এটা হচ্ছে কি বলবো, যারা চিকিৎসক নন কিন্তু চিকিৎসকদের সঙ্গে যারা রয়েছেন উপস্থিত বন্ধুরা, আমি একটা কথা বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের সময়ে যে গ্যাসটাকে অ্যান্টিডোট করার জন্যই আস্তে আস্তে কেমোথেরাপি সৃষ্টি হলো আর কি, সেই গ্যাসটার নাম কি? মাস্টার্ড গ্যাস। মাস্টার্ড। ওকে, কমান্ডার কি নাম? শিবাশিস। শিবাশিস মুখার্জি। আর যে গ্যাসটা দিয়ে সেটাকে অ্যান্টিডোট করা হচ্ছে সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। থ্যাংক ইউ শিবাশিস কমান্ডার। একটু বলো। কিন্তু আমি জাস্ট আমার হাউসটারশিপ কমপ্লিট করেছি ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে, সম্ভবত স্যারের কলেজ। তো থ্যাংক ইউ, খুব ভালো ইন্সপিরেশনাল লাগলো একটা এটা পেয়ে। থ্যাংক ইউ। আমরা ডক্টর সরকারকে অনেক ধন্যবাদ
নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি তার সুদীর্ঘ অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।